রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ, যা মাত্র ২১ কিলোমিটার দূরে অবস্থিত। ব্যবসায়িক এবং গুরুত্বপূর্ণ এই নারায়ণগঞ্জ শহর থেকে ঢাকা রুটে চলাচল করে এসি বাস। আর আজকের আমার এই ভ্রমণটি নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত একটি এসি বাসে। এই জেলাটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। এছাড়াও দেশের সর্ববৃহত্তর নদীবন্দরও এই নারায়ণগঞ্জে অবস্থিত। গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত এই নারায়ণগঞ্জ। এছাড়াও পাট বাণিজ্য এবং প্রক্রিয়াকরণ কারখানা এবং দেশের টেক্সটাইল সেক্টরের ব্যবসা ও শিল্পের একটি কেন্দ্রও বটে। এই নারায়ণগঞ্জে অনেক পাট কলের উপস্থিতির কারণে একে প্রাচ্যের ড্যান্ডি বলেও ডাকা হতো। গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাজে বা যে কোনো প্রয়োজনে আপনি ঢাকা নারায়ণগঞ্জ ভ্রমণ করতে পারেন নন এসি বাসে অথবা এসি বাসে, এবং ট্রেন যোগেও যাতায়াত করা যায় এই জেলাতেই। আমারও আজকের ভ্রমণ শুরু হয়েছিল ব্যবসায়িক নগরী নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে এই এসি বাসে করে। বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ এই রুটটিতে ঢাকা নগর পরিবহনের এসি বাসগুলো চলাচল করে। আর এই হলো তাদের কাউন্টার, ২-১ জন বসার জায়গা রয়েছে। আর যেহেতু রাস্তার ধারে জায়গা একেবারে নেই বললেই চলে। ভেবেছিলাম নতুন বাস কোম্পানি, তার কারণে হয়তো বাসগুলো ভালো হবে, কিন্তু না, আমার ধারণা একেবারেই ভুল। বাসগুলোর অবস্থা একেবারে জরাজীর্ণ। দেখুন কিরকম পলিথিন এবং টেপ দিয়ে গ্লাসের কাজ করছে। মূলত এই জায়গার গ্লাস ভেঙে গেছে এবং এই জায়গাতে টেপ এবং পলিথিন মারা রয়েছে। এবং যাত্রাপথে আমি বাসের বেশ কয়েক জায়গা থেকে এসি পানি পড়তেও দেখলাম। এই বাসটি অশোক লেল্যান্ডের চেসিসের উপরে নির্মাণ করে, একেবারে ঢাকা সিটির লোকাল বাসের মতো কন্ডিশন। এই হলো বাসের সিট। 2:2 ফরমেশনের সর্বমোট 2টি সারিতে 43টি আসনের ব্যবস্থা রয়েছে। তবে সিটগুলোর অবস্থা খুবই জরাজীর্ণ। সিটের র্যাকসিন ফাটা বা কোনো সিটের মধ্যেই সিট কভার দেওয়াও নেই। আর একেবারে পেছনের যে সিট, এখানে 5টা সিট থাকলেও এই জায়গাতে লেগ স্পেস একেবারে নেই বললেই চলে। সিটগুলোর পেছনের দিকে নেটের জালি রয়েছে। এছাড়াও সিটগুলোর উপরের দিকে হ্যান্ড ক্যারিয়ার রয়েছে। এখানে ছোট ছোট ব্যাগগুলো রাখা যাবে। তবে বাসের যে এসি তা যথেষ্ট ঠান্ডা। তবে এই ঠান্ডাটা শুধু আসলে পেছনের দিকটাতে বা মাঝখানের দিকটাতে। আমি যেহেতু একেবারে সামনের সিটে বসেছিলাম, এই জায়গাতে একেবারে ঠান্ডা নেই বললেই চলে। আমি পুরোটা রাস্তা ঘামতে ঘামতেই ঢাকায় এসেছি। তবে এই বাসগুলি কিছুদিন পূর্বে আশিয়ার নামে চলাচল করতো, তার প্রমাণ এখন পর্যন্ত রয়েছে। এখন শুধু ব্যানার পরিবর্তন হয়ে ঢাকা নগর পরিবহনের নামে চলাচল করছে। বাসের ড্যাশবোর্ডে এই জায়গাতে একটা ছোট্ট মনিটর রয়েছে, তবে এই মনিটরগুলো চলছে না। অর্থাৎ বাসের পেছনে যে ক্যামেরা সেটিও হয়তো বা নষ্ট। আর সামনে যে গ্লাসটা রয়েছে সেটাও অনেকটা ঘোলা ঘোলা। শুধুমাত্র আমার এই বাসটি খারাপ নাকি তাদের বহরে চলাচল করা নগর পরিবহনের সবগুলো বাসেরই একই কন্ডিশন আমার জানা নেই। দুপুর 1:43 আমি 80 টাকা ভাড়া দিয়ে বাসের টিকিট কেটে বাসের উপরে উঠি। তবে ওই মুহূর্তে বলেছিল 5 মিনিটের মধ্যেই বাস ছেড়ে দেবে, কিন্তু ইতিমধ্যে ঘড়ির কাঁটা 1:58, এখন পর্যন্ত বাস ছাড়েনি। সামনে দেখা যাচ্ছে নগর পরিবহনের আরো একটি বাস চলে এসেছে। আমার কাছে মনে হয়েছে একটা বাস না আসা পর্যন্ত এই বাসগুলো ছাড়ে না। অর্থাৎ ঢাকা সিটির যে লোকাল বাসগুলো পিছনের বাসটাকে ফলো করে, এখানেও হয়তো বা সেম একই রকমই ঘটনা। পিছনের বাসটি আসলেই হয়তো সামনের বাসটি ছেড়ে দেয়। আমার ধারণা একেবারেই ভুল, কেননা আমার বাসটি আসার পরে যে বিআরটিসি এসেছে সেটাও চলে গিয়েছে। আর এই বাসগুলো ফুল সিট না হওয়া পর্যন্ত বাসগুলো ছেড়ে যায় না। তবে সামনের বাসটিরও একই রকম জরাজীর্ণ অবস্থা। আমার কাছে মনে হচ্ছে এই কোম্পানিতে চলমান সবগুলো বাসেরই একই বাজে এবং বেহাল দশা। যেহেতু সরকার পরিবর্তন হয়েছে এবং নতুন বাস কোম্পানি এসেছে, তাই ভেবেছিলাম যে একটু ভালো মানের যাত্রী সেবা পাবে ঢাকা নারায়ণগঞ্জের যাত্রীরা, কিন্তু আসলেই না। সেই একই রকম পুরনো ভাঙাচোরা গাড়ি দিয়ে চলছে এই রুটের এসি বাস সার্ভিস। দুপুর 2:03, প্রায় 17 থেকে 18 মিনিট লেট করে আমার বাসটি ছাড়লো। যদিও টিকিট যখন কেটেছিলাম বলেছিল 4 থেকে 5 মিনিটের মধ্যে বাস ছেড়ে দেবে। নারায়ণগঞ্জ চাষারা থেকে বাস ছেড়ে দিয়েছে, তবে বাসের কন্ডিশন খুব একটা ভালো না, যার কারণে বাসের গতিও যে খুব একটা বেশি উঠছে তাও না। আপনারা মিটারে দেখতেই পাচ্ছেন যে বাসের গতি মানে কি রকমটা ছিল। যদিও রাস্তা ফাঁকা, ভেবেছিলাম হয়তো একটু টেনেই যাবে, কিন্তু না, বাসের গতি খুব একটা বেশি ওঠেনি। আমি এই জায়গাতে অনেকটা অবাকই হয়েছি বলা যায়। নিচে বেসিক্যালি শিবু মার্কেট, তার আগেই অর্থাৎ উপর দিয়ে ফ্লাইওভার রয়েছে, এর উপর দিয়ে আমরা যাব। তবে এই জায়গাতে ওঠার সময় এই বাসের খুবই কষ্ট হচ্ছিল। দেখে মনে হচ্ছিল যেসব বাসগুলোতে আসলে সাব ইঞ্জিন থাকে না, ওই বাসগুলোর অবস্থা। যদিও এই বাসে আলাদা একটা সাব ইঞ্জিনও রয়েছে এসির জন্য, তারপরও এই জায়গাতে উঠতে বাসের বেশ ভালোই কষ্ট হচ্ছিল। বেসিক্যালি অশোক লেল্যান্ডের যেসব স্লিপার বাসগুলো এখন রয়েছে, যেগুলো আসলে পাহাড়ি অঞ্চল অর্থাৎ খাগড়াছড়িতে বা বান্দরবানে চলাচল করে, ওই বাসগুলোতে যখন পাহাড়ের উপরে ওঠে ওই মুহূর্তে এসির যে ইঞ্জিনটা সেটা যদি এক্সট্রা থাকে তাহলে প্রবলেম হয় না। যদি মূল ইঞ্জিনের সাথে কানেক্টেড থাকে তখন বাসগুলোর উঠতে অনেক কষ্ট হয়। ওই মুহূর্তে এসির কম্প্রেসার বন্ধ করে দেয়। বাট এই বাসেও যে একই রকম সমস্যা আসলে বুঝতেই পারিনি। এই জায়গাতে যখন উঠতে যে এই প্রবলেমটা হয় তখন আমি এটা ফিল করেছিলাম।
আরও একটা বিষয় খারাপ লেগেছে, সেটা হলো একে তো ভাড়া ৮০ টাকা ঢাকা নারায়ণগঞ্জ এই রুটটাতে, যেখানে নন এসি বাসের ভাড়া কমিয়ে দিয়েছে সেখানে এসির ভাড়া তো কমায়নি। তার মধ্যে বাসের এই লক্কর ঝক্কর অবস্থা, এরপরে পুরা বাসে যাত্রী ভর্তি থাকার পরেও বাসের ইঞ্জিন কভারেও এক্সট্রা প্যাসেঞ্জার নিয়েছে। ফ্রন্ট ইঞ্জিনের বাস হওয়াতে সামনের দিকে বেশ ভালোই ইঞ্জিন নয়েজ ছিল। আমার ফেসে ঘাম দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তবে আমি এই জায়গাতে বসে বেশ ভালোই ঘামছিলাম, যার কারণে চেষ্টা করেছি ফেস বা ঘাম দেখানোর জন্য। তবে যেহেতু ক্যামেরার নিচ থেকে ধরা, তাই হয়তো বোঝা যাচ্ছিল না। দুপুর 2টা 15 আর এখন রয়েছি সাইনবোর্ডে। যদিও দুপুর 2টা 3 ছেড়ে মাত্র 12 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গিয়েছি সাইনবোর্ডে। বাস বেশি গতিতে না আসে মোটামুটি স্পিডেই চলে এসেছে, আর বেশ তাড়াতাড়ি আসতে পেরেছি। তবে বাসের ভেতরের দিকে গরমটা বেশি, প্রচুর পরিমাণ নয়েজ, আর বাসের কন্ডিশনও ভালো না। আর আরেকটা বাজে জিনিস হলো, তারা যেখানে আসলে লোকজন হাত তুলে দাঁড়াচ্ছে লোকাল প্যাসেঞ্জারগুলো তুলছে, যেটা আসলেই আমার কাছে একেবারে কাম্য ছিল না। যে এত শর্ট রুট, তার মধ্যে এসি বাসের মধ্যে যদি এরকম লোকাল যাত্রী তোলে, তাহলে আসলে এই বিষয়টা আমার চোখে ভালো লাগলো না। এতগুলো প্রবলেম থাকা সত্ত্বেও আসলে নারায়ণগঞ্জের মানুষজনের এখন আসলে কিছু করার নেই, কেননা এই রুটে বর্তমানে শুধুমাত্র একটা এসি বাস কোম্পানি রয়েছে। তাই আসলে বাধ্য হয়ে এই গরমের মধ্যে একটু শান্তির জন্য এই বাসগুলোতে উঠতে হচ্ছে। সময় 2টা 23 আর এখন রয়েছে যাত্রাবাড়ি পকেট গেটে। এই জায়গাতে বেশ কয়েকজন প্যাসেঞ্জার নেমে যাচ্ছে, আর এরপরে মূলত মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে আমরা প্রবেশ করব গুলিস্তানে। দুপুরের সময় হবার কারণে ফ্লাইওভার মোটামুটি বেশ ভালোই খালি ছিল। আসলে ফ্লাইওভারটা এতটা খালি থাকে না, অনেক সময় সন্ধ্যার সময় দেখা যায় এই ফ্লাইওভারে গুলিস্তান ঢুকতেই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। পুরো রাস্তা খালি থাকলেও এই ফ্লাইওভার খালি থাকে না। তবে যেহেতু দুপুর, তার কারণে বেশ ভালোই খালি ছিল।
সময় 2টা 29, আর এরই মধ্যে আমরা গুলিস্তানের এই প্রান্তে চলে এসেছি, অর্থাৎ এই জায়গার নাম কাপ্তান বাজার। কাপ্তান বাজার হয়ে আমরা মূলত গুলিস্তানে প্রবেশ করব। দুপুর 2টা 32-এ বাসটি আমাকে ন্যাশনাল স্টেডিয়ামের ঠিক অপোজিট প্রান্তে নামিয়ে দেয়। তবে মাত্র 29 মিনিটে আমি এসেছি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এই এসি বাসে। বাসের মোটামুটি সার্ভিস ভালো বলা যায়, তবে বেশ কিছু জিনিস আমার ভালো লাগেনি। সেটি হলো মূলত এই যে লোকাল প্যাসেঞ্জার তোলা, এটা একেবারেই ভালো লাগেনি। তার মধ্যে বাস সামনের দিকে একেবারেই ঠান্ডা হয় না, বেশ ভালোই গরম। আর বাসের কন্ডিশন বা সিটগুলোর খুবই বাজে অবস্থা। পূর্বের যে বাসগুলো ছিল এই রুটে চলাচল করতো, ওই বাসগুলো কিছুটা বড় ছিল, সিটগুলো ভালো, তবে ওই বাসগুলোর কন্ডিশনও খুব একটা ভালো ছিল না। যেহেতু ঢাকা নারায়ণগঞ্জ রুটে মাত্র একটাই এসি বাস, সো আর কিছু করার নেই, এই বাসেই বাধ্য হয়ে যাত্রীদেরকে ভ্রমণ করতে হবে ঢাকার উদ্দেশ্যে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।